আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমার পেজটি বা চ্যানেলটি কোনো প্রোডাক্ট রিভিউ রিলেটেড পেজ না, তারপরেও যেহেতু এই পেজের ভিডিও রিলেটেড একটি প্রোডাক্ট, তো এটি নিয়ে আজকে একটি ভিডিও করার ইচ্ছা হলো। গত কিছুদিন আগে, মোটামুটি ১ মাস আগে আমি একটি ক্যামেরা কিনি, DJI Osmo Action 6। তো ওইটার সাথে ওই সময় এক্সট্রা করে কোনো মাইক কিনিনি। কারণ আমার কাছে অলরেডি একটা আগে থেকেই মাইক ছিল, যেটা এখন ইউজ করছি, উলানজি A100 মডেলের। তো ভাবলাম দেখি ওটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় কিনা, পরবর্তীতে না হলে নেওয়া যাবে। তো এই মাইকটি, যেটি এই যে দেখতে পাচ্ছেন উলানজি, এই মাইকটি অনেক ভালো একটি মাইক। বর্তমানে এটার বাজার মূল্য প্রায় ৩.৫ থেকে ৪ হাজার টাকার মধ্যে। এটি দিয়ে আউটডোরে অনেক ভালো পারফর্ম করে, আহ, এবং ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রেও অনেক ভালো ভয়েস ক্যাপচার করতে পারে, কিন্তু মোটোব্লগের জন্য এটা একদমই পুরো বাজে। তো এটি দিয়ে কোনোভাবে মোটোব্লগ করা সম্ভব না, কারণ এবং এটি দিয়ে কাউকে মোটোব্লগ করতে দেখিও নি। কারণ বাইরে যখন বের হওয়া হয়, তখন বাইক যখন একটি ভালো স্পিডে চলে, প্রচুর বাতাসের সাউন্ড আসে এবং বাইরে আরও এক্সট্রা অনেক নয়েজ থাকে, তো যেগুলো এই মাইকটি কোনোভাবেই মানে হ্যান্ডেল করতে পারে না। কিন্তু এমনি নর্মাল ব্লগিংয়ের ক্ষেত্রে এটা অনেক পারফেক্ট। তো এক্সট্রা একটি মাইক মানে আমার কেনাই লাগতো। তো অনেক রিসার্চ করার পর কোনটা নেওয়া ভালো হয় দেখতেছিলাম, ওয়্যারযুক্ত নাকি ওয়্যারলেস। তো অবশ্যই আনডাউটলি ডিজাই এর যে একটি মাইক আছে, ডিজাই মাইক মিনি, এটি অবশ্যই বেস্ট। কিন্তু ওটার দাম বর্তমানে প্রায় 4.5 থেকে 5 হাজার টাকার মধ্যে। আমি যখন ক্যামেরাটি কিনি তখন ওটা ডিসকাউন্টে 4 হাজার টাকায় পাওয়া যাচ্ছিল। তো যেহেতু একটা হাই বাজেট, এটা একটা ইস্যু, এবং আরেকটি বড় ইস্যু, আমি ওয়্যারলেসের থেকে ওয়্যারযুক্ত মাইক্রোফোনটাকেই বেশি প্রিফার করি। কারণ যেহেতু ওয়্যারলেস মাইক ছোট্ট হেলমেটের মধ্যে লাগানো থাকবে, কোনোভাবে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে পুরো টাকাটাই জলে। তো ওয়্যারযুক্ত মাইক হলে এটার কোনো মানে ভয় থাকে না। এর জন্য আবার আরেকটা বড় কারণ হচ্ছে, আহ, একটি বেশি দামে ওয়্যারলেস মাইক যে পারফরমেন্সটা দিবে, কম দামে কিন্তু একটি ওয়্যার্ড মাইক প্রায় সেম টাইপের পারফরমেন্স দেবে। তো অনেকগুলো মডেলের মধ্যে কয়েকটি মডেলকে আমি শর্টলিস্ট করি। এর মধ্যে রয়েছে বয়া M1, M1 প্রো, সানি লাইফের টাইপ সি, আর যেটি আমি নিয়েছি সেটি হচ্ছে এক্স মাইক প্লাস। তো এগুলো সবগুলোর মধ্যে অনেকগুলো রিভিউ, সব কিছু ডিটেলস দেখার পরে, রিসার্চ করার পরে যেটা পাইলাম, বয়া M1 মাইকটা অনেক ভালো, কিন্তু এর যে ওয়্যার লেন্থ, এটি প্রায় 7-8 মিটার, যেটি কোনোভাবেই মানে মোটোব্লগ করার জন্য পারফেক্ট না। কারণ এত বড় একটি ওয়্যারকে হেলমেটের মধ্যে মাউন্ট করে রাখা অনেক কঠিন, আর ওটার সাথে আরও একটা এক্সট্রা ডিভাইস থাকে। তো এগুলো আসলে হেলমেটের মধ্যে রাখার মতো স্পেস তেমন নাই। আর সানি লাইফের টাইপ সেটা অনেক পপুলার, মোটোব্লগাররা অনেক ইউজ করতো। কিন্তু এই দুটা মডেল থেকেই কিন্তু বর্তমানে বেশিরভাগরাই মানে সুইচ করতেছে নতুন একটি মডেলে, যেটা খুব রিসেন্টলি বের হয়েছে, খুব বেশি পুরাতন না, 2-3 বছর ধরে খুব ইউজ হইতেছে। সেটি হচ্ছে এক্স মাইক প্লাস, যেটি আমি অর্ডার করেছি, গতকালকে অর্ডার করেছি এবং আজকেই পেয়ে গেছি। অর্ডার করেছি মোটো অটো থেকে। তো সব কিছু দেখে দেখলাম যে মোটামুটি বাজেটের মধ্যে এটা একটি ভালো একটি মাইক। একটি ডেলিভারি চার্জ সহ পড়েছে প্রায় 1500 টাকা। তো চলেন এটি আনবক্সিং করি। তো এখানে তারা একটা ইনভয়েস দিয়েছে পাঠিয়ে। আর তো এটি সেই মাইকটি, টাইপ সি, যেহেতু আমার পোর্ট ডিজাই অ্যাকশন 6 এবং এর পোর্টটি টাইপ সি, তো টাইপ সি অর্ডার করেছিলাম। এরকম একটি বক্স, ব্যাগ। তেমন কিছু না, জাস্ট সিম্পল, জাস্ট ওয়্যার, আমি এটাই চাই। এখানে একটা ফোন দিয়েছে, এটা আসলে আমার লাগবে না, হেলমেটের মধ্যে স্পেস নাই। সিম্পল একটি মাইক। তো চলেন এটি মাউন্ট করা যাক হেলমেটের মধ্যে। তো এটি আমার হেলমেট। বাইক নেওয়ার সাথে সাথে নিয়েছিলাম টর্ক ইভো সিরিজের, আর 2U ব্র্যান্ডের একটি মাউন্ট এখানে লাগাইছিলাম, চিন মাউন্ট, আমার ক্যামেরাটিকে এখানে মাউন্ট করার জন্য। একটু তার খোলা রাখবো শুধুমাত্র এখানে লাগানোর জন্য, যতটুকু লাগে ক্যামেরার মধ্যে। আর
মাইক্রোফোনটাকে মুখের কাছে রাখবো এবং বাকিটুকু প্যাডিংয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। তো মাইকটি মাউন্ট করে ফেললাম। এখানে এই যে প্যাডিংয়ের মধ্যে এক্সট্রা তারটুকু আছে, আর এই যে এখানে মাইকের মাথাটুকু রাখছি, আর এক্সট্রা একটু তার বের করে রেখেছি। এটা এখানে ক্যামেরাটি বসবে আর ক্যামেরার মধ্যে এটা থাকবে। তো এভাবে থাকলে আর কি কখনো মাইক পড়ে যাওয়ার বা পরে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই মূল কারণ আমার ওয়্যারযুক্ত মাইক নেওয়ার। তো চলেন এখন বাইরে গিয়ে পারফরমেন্স টেস্ট করি। কয়েকটি প্যারামিটার টেস্ট করবো, লো স্পিডে, হাই স্পিডে, তারপরে শহরে ট্রাফিকপূর্ণ এলাকায় গিয়ে। তো চলেন, দেখা হবে রাস্তায়। তো বের হয়ে পড়লাম, কয়েকটি প্যারামিটারে টেস্ট করব। 20-30 স্পিডে, তারপরে 40-50, 50-60 বা 60-70, তারপরে 80-90, সবগুলো স্পিডেই টেস্ট করে দেখব যে কোন স্পিডে কীরকম পারফরমেন্স করে। আর এই মুহূর্তে কথা বলতেছি ভাজরটি অন অবস্থায়, এবং এখন ভাজরটি অফ করে নিলাম। এবং মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমি দ্বিতীয়বারের মতো বাইর হয়েছি। এর আগের যে পার্টটুকু দেখলেন ওই দিন কিন্তু ভিন্ন দিন ছিল। ওই দিনও আমি বাইক নিয়ে বের হয়েছিলাম মাইক্রোফোন টেস্ট করার জন্যে, এবং টেস্টও করেছি, কিন্তু ওই দিনের পারফরমেন্স ছিল অনেক বাজে। আমি কোনো অডিওতে সেটিংয়ে চেঞ্জ করিনি, ডিফল্ট যে সেটিং ছিল ওইটা দিয়েই শ্যুট করছিলাম, এবং পারফরমেন্স বা আউটপুট যেটা ওইটা হচ্ছে আগের মতোই, মানে আগের যে মাইক্রোফোন ইউজ করে যেমনটা পাইছিলাম ওই রকমই ছিল। প্রচুর মানে ঘন বা বেসযুক্ত ভয়েস ছিল, সাউন্ড। তো পরে একটু দেখলাম যে গেইনটা কমাই দিতে হয়, অডিও গেইন। তো ওই দিন ছিল অডিও গেইন +6, আজকে অডিও গেইন করে দিয়েছি -4। তো দেখা যাক, আজকে হয়তো মোটামুটি বেটার আউটপুট পাওয়া যাবে। ক্যাম্পাসের মধ্যে থাকা অবস্থায় আসলে 20-30 সর্বোচ্চ স্পিড। উঠে পড়লাম ঢাকা আরিচা মহাসড়কে, এবং আরেকটা সেটিং চেঞ্জ করলাম। একটু চেক করে দেখলাম যে যে গেইনটা ছিল সেই গেইনটাও পারফেক্ট না, গেইন আরও কমাই দিলাম, এখন -10 রাখলাম। তো এই রোডে একটু বেশি স্পিডে চেক করে দেখবো, যদিও বা এই রোডটা অনেক একটা বিজি রোড, খুব বেশি স্পিড এখানে তোলার মতো অপশন নাই। তো এখন মোটামুটি 50-এর মতো স্পিডে রাইড করতেছি। সাইটে উঠলাম, ওকে, গেইন আবারও একটু এখন এবার বাড়াই দিলাম বলা যায়, কারণ -10 ছিল, এখন করলাম -7। তো এখনকার ভয়েসটি হচ্ছে -7-এ। ইউটার্নটা মিস করে ফেললাম সামনে। তো এখন হচ্ছে 70-এর মতো স্পিডে রাইড করতেছি, এবং 70 স্পিডে ভয়েস কোয়ালিটি বা অডিও কোয়ালিটি এমন। সামনে আবার স্পিড ব্রেকার। তো 50 স্পিডে রাইড করতেছি, 50-এ অডিও কোয়ালিটি, গেইন -7 সহ এইরকম। তো এখন স্পিড 70-এ অডিও কোয়ালিটি -7, গেইন সহ এই টাইপের। যাব হচ্ছে
সাভারে রেডিও কলোনিতে আজকে তেল নেওয়ার ট্রাই করব। গত কয়েকদিন ধরে রেডিও কলোনি পাম্পে তেল দিতেছে, কিন্তু বিশাল লাইন ছিল। এত বড় লাইনে দাঁড়ানোর কোনো সাহস হয়নি। আবার একটু থামছিলাম, এবার সেটিংটা আরও চেঞ্জ করলাম। গেইন এবার করে দিছি -13। তো যেহেতু বের হয়েছি, তো সবভাবেই টেস্ট করে যাব। তো -13 গেইনে মোটামুটি মডারেট নর্মাল স্পিড, স্লো স্পিড এরকম 20-30-এ অডিও কোয়ালিটি এমন। আর সামনে গিয়ে জোরে চালানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় দেখলাম যে ভয়েস কাঁপা কাঁপা। তো এটার কারণ আসলে মাইক বা ক্যামেরা কোনোটাই নয়, যে রাস্তাই খারাপ। আমি নিজের ভয়েস নিজেই রানিং অবস্থাতেই কাঁপা কাঁপা শুনতে পাচ্ছি। রাস্তা অত্যন্ত খারাপ, মানে স্মুথ রোড না, যার কারণে। তো এখন রাইড করছি 60-60-র মতো স্পিডে। তো এটাই বলা যায় এভারেজ স্পিড। এর বেশি স্পিড কিন্তু সবসময় থাকবে না। এবং এই স্পিডে সব থেকে বেশি রাইড করা পড়বে, বিশেষ করে সিটি এরিয়াতে। আর জ্যামপূর্ণ এলাকা থাকলে তা আরও কম। আর বাড়াই দিলে ৭৪ স্পিডে -13 গেইন সহ অডিও কোয়ালিটি যেমন আসে সেটা হচ্ছে এখনকার অডিও কোয়ালিটি। আর এবার প্রায় 80-র মতো স্পিডে রাইড করতেছি, কিন্তু রাস্তা প্রচুর মানে ভালো না, স্মুথ না একদমই। তো 80 স্পিডে অডিও কোয়ালিটি এমন, এই যে এই অবস্থা। তো এই রোডটা একদমই সেফ না স্পিডের জন্য, যেটা আমি বারবার বলতেছিলাম। এবং এখানে পাম্পটি আছে রেডিও কলোনির। তো দেখি আজকে কীরকম লাইন। আজকে মনে হচ্ছে কম লাইন। নর্মালি যে পর্যন্ত লাইন চলে আসে, তেল কি দিতেছে না নাকি? তেল দিলে তো অবশ্যই লাইন, লম্বা লাইন থাকা উচিত। কই তেল দিতেছে? দিতেছে তো। কারগুলা দাঁড়ায় আছে, কিন্তু কোনো বাইক নাই। ও ওই পাশে কিছু বাইকারকেও দেখছি। তো আমিও ঘুরে এসে ওই লাইনেই দাঁড়াবো। দেখেন রাস্তাটা তো অত্যন্ত বাজে, এই যে উঁচা সাপু উঁচা সাপু। তা আমি সেদিন রুমে গিয়ে দেখতেছি যে ভয়েস ওটা কাঁপাকাঁপি আসে কেন। মাইকের সমস্যা নাকি নতুন মাইক নেওয়ার পরে? তো দেখলাম যে না, আজকে যেটা মানে উপলব্ধি করলাম যে রাস্তাটাই বাজে, অত্যন্ত বাজে রাস্তা, কোনো স্মুথনেস নাই। ভাঙাচোরা নাই, কিন্তু জায়গায় জায়গায় উঁচা সাপু। দেখেন এখন যে স্পিডে রাইড করতেছি, মোটোভ্লগ কিন্তু মানে কথা বলা অবস্থায়, মানে মোটোভ্লগ যেটা হয় মেইনলি কথা বলার সাথে সাথে যে রাইড, তো এই সময় কিন্তু কেউ কিন্তু বেশি স্পিডে চালায় না। যে এখন যে স্পিডে চালাইতেছি 45-50, এটাই কিন্তু অ্যাভারেজ স্পিড, নর্মাল স্পিড। তো কারণ কথা বলা একটা বিষয়, আর রাইড করা আর কনসেন্ট্রেশন এটা আরেকটা বিষয়, দুইটা একসাথে মেনটেন করা কঠিন। কখন ফাঁকা রোডে রাইড করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সিটির মধ্যে কিন্তু এরকম মোটামুটি নর্মাল স্পিডটাই থাকবে। তো এই স্পিডে এই 40-50 বা 40-60, এই স্পিডে অডিও কোয়ালিটি এটা কেমন? এই সময়ের বেস্ট অডিও কোয়ালিটি দিলে সেটাই একদম পারফেক্ট, বা সেটাই আনাফ। এর এর বেশি, এখন বেশি স্পিডে যদি ভালো দেয় তো ভালো, আর কম স্পিডে তো যে কোনো মাইক্রোফোনই ভালো দেয়, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই। বিশাল বড় অংশ পর্যন্ত কিন্তু এই যে সেই সাভারের শুরু থেকে
যেই পর্যন্ত সাভারের শেষ পর্যন্ত কোথাও কোনো ইউটার্ন নাই। তো যারা ওইখান থেকে ওখানেই যেতে চায় তাদের কিন্তু এত বিশাল বড়, প্রায় মাঝখানে মনে হয় 5 কিলোমিটারের মতো অংশ বলা যায়, প্রায় 5 কিলোমিটার না হলেও 4 কিলোমিটার তো হবে। 4 কিলোমিটার ঘুরে জাস্ট ইউটার্ন নিতে হবে, 4+4 8 কিলোমিটার, কারণ আমাদের ঘুরে আসতে হবে। তো এই জিনিসটার কারণে অনেকে উল্টাপাল্টে যায়, ওই যে উল্টাপাল্টে সব অটো রিক্সাগুলো আসতেছে। আর আমি কিন্তু বাম পাশের লেনে ঢুকে পড়লাম। এর প্রধানত দুইটা কারণ। এক, একটু ট্রাফিকের মধ্যে যে রাইড করতে চাইছিলাম, কিন্তু এখন প্রায় দুপুর পার হয়ে এখনও বিকাল হয়নি, এই কারণে কিন্তু রাস্তায় অত গাড়ি ঘোড়া কিছু নাই। বিকাল টাইম হলে কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকতো, তো ওই ট্রাফিকটা আমি পাইতেছি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে তেলের পাম্পটায় যাব। তেলের পাম্পে মাঝখানের লেন দিয়ে গেলেও যাওয়া যাইতো, ও এদিক দিয়ে গেলে যদি কোনো লাইন থাকে সেই লাইনের পিছনে গিয়ে দাঁড়ানো যাবে। এখন -13 গেইনে রাইড করতেছি আর কি। জি না, তো বাইকের কেন জানি কোনো লাইন নাই, হয় তেল দিতেছে না বা দিবে না, আর না হয় সবার তেল নেওয়া শেষ। তেল নেওয়ার মতো আর কোনো বাইক আর সেভাবে অবশিষ্ট নাই আমি ছাড়া। অন্যান্য দিনে যে এখান থেকে বাইকের লাইন শুরু হয়েছিল, এবং তাও আবার ডাবল লেন না, 3-4 লেনের পর্যন্ত, মানে 4-5টার মতো কলাম ছিল বাইকের, ওইখান থেকে লাইন শুরু। সেখানে আজকে কোনো লাইনই নাই। তো দেখি কি অবস্থা, লাইন বাইকাররা আছে।